৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানি আজ। এর আগে গত মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষ হয়। প্রথম দিনের রিভিউ শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির এ মামলাসহ অন্য কয়েকটি মামলার প্রসঙ্গ টেনে সাক্ষ্য ও প্রমাণের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। এ সময় মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড সংক্ষিপ্ত রায়ে কার্যকর হয়েছে উল্লেখ করে একে উপমহাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্রুতই সভা সমাবেশে দেখা যেতে পারে তাকে। দেশকে গণতন্ত্রে ফেরাতে খালেদা জিয়ার নেতৃত্ব বেশি প্রয়োজন বলে মনে করেন দলের জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে লাভবান হবে দেশ ও দল। উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেন পায়ে হেঁটেই। লন্ডনে ৪ মাস পরিবারের প্রিয় মুখগুলোর সান্নিধ্যে থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে সুস্থ আছেন বলে জানান তার চিকিৎসক। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিতে নতুন করে উজ্জীবিত দলের নেতারা। তাদের প্রত্যাশা, রাজনীতিতে আবারও সক্রিয় হবেন বিএনপি প্রধান। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের সংকটে আছে দেশ। সেই ক্ষেত্রে গণতন্ত্রের একজন তিনি অগ্রদূত। বর্তমান অবস্থার প্রেক্ষিতে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, প্রতিকূলতায় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বর্তমান বাস্তবতায় বিএনপিকে পথ দেখাবে বলে মনে করেন দলের নেতারা। দলের এবং বিভিন্ন দিবসের আচার অনুষ্ঠানে হয়তো শারীরিকভাবে তিনি উপস্থিত থাকতে পারছেন না। সামনে ওনার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে তিনি অবশ্যই যথাযথভাবে আমাদেরকে উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন, সেটা আমরা আশা করি। কিন্তু সেটা নির্ভর করবে তার শারীরিক সক্ষমতার উপরে। গণতান্ত্রিক সংগ্রাম এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র উত্তরণের এই পথযাত্রায় তিনি সবসময় আমাদের নেতৃত্বে থাকবেন। বিএনপি নেতারা মনে করেন, সভা সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করবে। তবে সবকিছু নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতরাত 10টার দিকে ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, গতরাত 10টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করেন। পরবর্তীতে নিউ মার্কেট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। তার বাড়ি বরিশালের গৌরনদীতে। 2001 সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বিচারিক আদালতে রায় ঘোষণার এক যুগ পর হাইকোর্টে আলোচিত এ মামলার রায় হচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, 2014 সালে রায় হওয়ার পর 467 বার সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। 4 বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপণ হয় বলে জানান আইনজীবীরা। 2001 সালের 1 বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় একজন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে ঢাকার বিচারিক আদালতে ঝুলে আছে। দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাস মজুদ ও বিক্রি হচ্ছে নিয়ম নীতির তোয়াক্কা না করে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না অগ্নি নির্বাপন সহ কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা।
নেওয়া হয় না সিলিন্ডার গ্যাস বিক্রির অনুমোদনও। হাটে বাজারে পাড়া মহল্লায় প্রকাশ্যেই চলছে ঝুঁকিপূর্ণ বেচাকেনা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে এমন কয়েক শতাধিক গোডাউন রয়েছে যেখান থেকে পাড়া মহল্লার বিভিন্ন দোকানে এলপি গ্যাস সিলিন্ডার পাইকারিতে বিক্রি করা হয়। পরে খুচরা দোকান থেকে কেনেন ভোক্তারা। তবে সিলিন্ডার মজুতে রাখা হয়নি কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ক্রেতা বিক্রেতারা সিলিন্ডারের মান সম্পর্কেও সচেতন নন। গ্যাসের বোতল আমরা রাখি ঝুঁকিপূর্ণ কিনা কোম্পানি তো ওই সম্বন্ধে কোনো কিছু আমাদেরকে বলেও না, কোনো কিছু গায়ে লেখাও নাই। এটা নতুন কিংবা পুরাতন দেখে আমরা এটা বুঝি যে পুরাতনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বেশি, নতুনটা হচ্ছে ঝুঁকিপূর্ণ না। টাঙ্গাইলে চায়ের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যারের দোকান সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হলেও বেশিরভাগেরই নেই অনুমোদন। অনেক খুচরা বিক্রেতা এলপি গ্যাস ও পেট্রোল বিক্রির নিয়মকানুন জানেন না। অনেকে জানলেও ঝামেলার ভয়ে এড়িয়ে যান। কোম্পানির থেকে যদি কিছু করে দেয় তাহলে সে আমরা করতে পারবো, নাহলে আমগুলো করার কিছুই না, নাহলে বাদ দিয়ে দেন ব্যবসা। একই অবস্থা লালমনিরহাট, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায়। ফায়ার সার্ভিস বলছে, ঝুঁকি এড়াতে গ্যাস প্রতিষ্ঠানের বিক্রয় বিতরণ বিভাগ, বিস্ফোরক পরিদপ্তর সহ বিভিন্ন সংস্থার তদারকি বাড়ানো উচিত। কঠোরভাবে এটাকে মনিটরিং করে না নিয়ে আসা যায়, তাহলে হয়তো ভবিষ্যতে এখান থেকে আরও বেশি লোকজনের ঝুঁকির যে দিকটা এটা হয়তো বেড়ে যাবে। তবে অনুমোদনহীন সিলিন্ডার বিক্রি বন্ধে অভিযান চালানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চালানোর দাবি প্রশাসনের। ডিলারশিপ থেকে অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো ধরনের বৈধ কোনো আইনগত সুযোগ নেই। এর বাইরে কাউকে বিক্রি করতে পেলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। ঝুঁকি এড়াতে আইনের কঠোর প্রয়োগের দাবি সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এলপি গ্যাসের পরিবহন, মজুদ ও বিক্রিতে অবৈধ ক্রস ফিলিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। তবে এই অবৈধ ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর দিকেই জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। এলপিজি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে প্রাণনাশ, এমনকি গোটা পরিবার নিশ্চিহ্ন হওয়ার মতো দুর্ঘটনা এখন হরহামেশাই ঘটছে। নিয়ম অনুযায়ী এলপিজি সিলিন্ডার ভরার জন্য উপযুক্ত অবকাঠামো ছাড়াও বিস্ফোরক অধিদপ্তর সহ বেশ কিছু সংস্থার লাইসেন্স এবং নির্দিষ্ট কিছু শর্ত মানা বাধ্যতামূলক। কিন্তু নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠান সেটা না করে মূল অপারেটর থেকে বড় সিলিন্ডার কিংবা ট্যাঙ্কে এলপিজি কিনে নিজেরাই গোপনে ছোট বড় সিলিন্ডারে ভরছে অবৈধভাবে, যা ক্রস ফিলিং নামে পরিচিত। এভাবে এলপিজির অবৈধ ক্রস ফিলিং এখন অসহনীয় মাত্রায় চলে গেছে। একই সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও, বলছেন ব্যবসায়ীরা। এই ছত্রছায়া থেকে যদি এখান থেকে না বেরোনো যায় তাহলে কিন্তু সরকার ট্যাক্স পাবেন না, সরকার এক্সচেকারে টাকা জমা হবে না। প্লাস একটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিসটা, সেটা যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু এটা মানে সেই অঞ্চলে একটা বড় বিপদ ডেকে আনবে। আর ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বন্ধের জন্য সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ গবেষকদের। এনজিও সেক্টরকে ব্যবহার করে এই জিনিসগুলোর ক্ষেত্রে যে অবৈধ যে সমস্ত কার্যক্রম রয়েছে, যেমন সিএনজি স্টেশন থেকে ভর্তি করা, কেটে বিক্রি করা, এই ধরনের জায়গাগুলো পরিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে পরিপালনের জায়গাগুলোতে সার্ভিস ডেলিভারি বা এগুলো মনিটরিং এজেন্সি কিছু সৃষ্টি করে এই জিনিসগুলোর ক্ষেত্রে সচেতনতা এবং কার্যক্রমের উন্নতি করা দরকার। খাত বিশেষজ্ঞরা জানান, ক্রস ফিলিং ও গ্যাস চুরির মাধ্যমে ক্রেতা ঠকানোর পাশাপাশি হাতছাড়া হচ্ছে সরকারি আয়। এই নিয়ে এলপিজি অপারেটরদের পক্ষ থেকে গত ফেব্রুয়ারিতে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে এবার সাভার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে গ্যাস সিলিন্ডার বেচাকেনায় কতটা নিয়ম মানা হচ্ছে এবং প্রশাসনের তদারকির কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, রান্নার কাজে যে গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহৃত হয়, এই সিলিন্ডারগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কয়েক ধাপে বিক্রি হয়। অর্থাৎ যারা প্রস্তুতকারক রয়েছেন সেই প্রস্তুতকারকরা বিক্রি করেন আমরা দেখতে পেয়েছি ডিলারদের কাছে, ডিলাররা বিক্রি করেন পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে, এবং পাইকারি যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পাড়া মহল্লার যে মুদি দোকান রয়েছে বা বিভিন্ন দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সেই পাইকাররা কিন্তু সেই খুচরা দোকানে বিক্রি করে, এবং সেই খুচরা দোকান থেকে আমরা দেখতে পেয়েছি যে ভোক্তারা এই সিলিন্ডারগুলো কিনে কিন্তু তারা বাসা বাড়িতে ব্যবহৃত করে। তবে এই যে কয়টি ধাপ আমরা দেখতে পেয়েছি এর মধ্যে আমরা দেখার সুযোগ হয়েছে যে পাইকারি যে ব্যবসায়ী রয়েছে এবং
খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে তারা যেভাবে মজুত করে সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। তবে এই দুটি পর্যায়ে কিন্তু আমরা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পাড়া মহল্লার বিভিন্ন জায়গায় তারা গোডাউন করেছে, সেই গোডাউনে কিন্তু তারা এই গ্যাস সিলিন্ডারগুলো মজুত করে রেখেছে যত্রতত্রভাবে। সেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বা ফায়ার যে সেফটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না। ঠিক তেমনিভাবে এই পাইকারদের কাছ থেকে যে খুচরা যে দোকানদাররা রয়েছে তারা যে কিনে তাদের দোকানের সামনে বা দোকানের ভিতরে এই গ্যাস সিলিন্ডারগুলো মজুত করে রেখেছে, সেখানেও কিন্তু কোনো নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাইনি। এবং এই গ্যাস সিলিন্ডারগুলো কতটুকু মান রয়েছে, কতটুকু নিরাপদ, সেই বিষয়টি কিন্তু বিক্রেতা ক্রেতা কেউ কিন্তু অবগত নয়। দুটি পক্ষকে আমরা দেখতে পেয়েছি তারা বোঝার চেষ্টা করেন গ্যাস সিলিন্ডারের যে সিলিন্ডারটি রয়েছে সেটির রং দেখে, যদি দেখে যে অনেক পুরাতন হয়ে গিয়েছে, জরাজীর্ণ হয়ে গিয়েছে, রং উঠে গিয়েছে, তখন কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু তখন ধরে নেন এই সিলিন্ডারটি ঝুঁকিপূর্ণ। কিন্তু এই সিলিন্ডারগুলোর কতদিন মেয়াদ রয়েছে সেই মেয়াদ দেখে কিন্তু ক্রেতাও যেমন ক্রয় করে না, ঠিক তেমনি কিন্তু বিক্রেতাদের কিন্তু আমরা বিক্রি করতে দেখিনি। এবং এই সিলিন্ডারের বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পেয়েছি প্রায় সময় কিন্তু গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কিন্তু অভিযোগ পাই না, হতাহতের সংবাদ পাই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে গ্যাস সিলিন্ডার ব্যবহারে ক্রেতা বিক্রেতা উভয়কে সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ঝুঁকিপূর্ণ থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। দেশে থ্যালাসেমিয়া রোগের বাহক প্রায় 2 কোটি, 81% মানুষই জানে না বিষয়টি। আর রংপুর বিভাগে এই রোগের বাহক সবচেয়ে বেশি, প্রতি 4 জনে 1 জন। সরকারের জাতীয় থ্যালাসেমিয়া জরিপে উঠে এসেছে এসব তথ্য। রোগের বিস্তার রোধে 2 বাহকের মধ্যে বিয়ে বন্ধের পরামর্শ থাকলেও তা আমলে নেয় না সাধারণ মানুষ ও সরকার। ভূতের কার্টুন পছন্দ রবি ও সাইমার, 2 ভাই বোনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। টাঙ্গাইল থেকে 20 দিন পর ঢাকায় এসে নিতে হয় রক্ত। সাইমার জন্য রক্ত পাওয়া গেলেও রবির রক্তদাতা পাওয়া যায়নি। খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওর জ্বর, অসুস্থ থাকে, বেশিরভাগ সময় তারা অসুস্থ থাকে। আর 10টা বাচ্চার মতো তারা চলাফেরা করতে পারে না। মা হিসাবে আমার অনেক অনেক কষ্ট লাগে। উদাস চোখে কি যেন খুঁজছে তামান্না। থ্যালাসেমিয়ায় তার জীবনের পথচলা হোঁচট খেয়েছে শৈশবেই। খুলনার রূপসার প্রত্যন্ত গ্রাম থেকে তাকেও ঢাকায় আসতে হয় প্রতি মাসে। বড় ভাই মারা গেছে থ্যালাসেমিয়ায়। তাহলে আমি যে কি হারাইছি আমি নিজেই বুঝি, যে আমার ছেলেটা 7 বছর বয়সে হারাইছি, আমার ছেলেটা বিনা ট্রিটমেন্টে মারা গেছে। আমি চাই না যে আমার মতো এরকম আর কোনো মারা কাঁদুক। আমার এই বাচ্চাটা এইখান থেকে যদি আমি ট্রিটমেন্ট না পেতাম হয়তো আমি এই সত্যটাও হারাতাম। এই শিশুদের বাবা মা থ্যালাসেমিয়ার বাহক, এতে সন্তানদের বহন করতে হচ্ছে রোগটি। বিয়ের আগে রক্ত পরীক্ষা না করায় অনুশোচনা আক্রান্ত শিশুদের পরিবারে। যথেষ্ট আপসেট আমি এই বিষয়টা নিয়ে। যদি বিয়ের আগে যদি আমি আরেকটু সচেতন হতাম তাহলে আমার এই সমস্যাটা পড়তাম না। আমরা যখন ডক্টরের সাথে দেখা করেছি, তো ডক্টর আসলে আমাদের এই বাহকের কারণে যে অনাগত ভবিষ্যতের প্রবলেম হবে এটা আসলে ওনারা আমাদেরকে বলেন। থ্যালাসেমিয়া নিয়ে জাতীয় জরিপে দেখা গেছে শহরের তুলনায় গ্রামে বাহক বেশি। সিলেটে বাহক 5 ভাগ হলেও রংপুরে তা 27। গত বছর 8,000 মানুষের উপর প্রথম এই জরিপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সবচেয়ে ভয়ানক যে কমপ্লিকেশনগুলো হয় ডিজিজ ট্রান্সমিশন, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের সংক্রমণ হচ্ছে। একটা হচ্ছে কি আয়রন অত্যধিক হারে শরীর ডিপোজিশন হওয়ার জন্য তার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। কি হচ্ছে না থ্যালাসেমিয়ার সব কমপ্লিকেশনসগুলো হতে থাকবে। বছরে প্রায় 8,000 শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। একটা সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থ্যালাসেমিয়ার প্রকোপ ছিল অনেক বেশি। বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়ার মাধ্যমে সেই প্রকোপ নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশগুলো। কিন্তু এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই বাংলাদেশ সরকারের। তাই সচেতন হতে হবে নাগরিকদের। বিয়ের আগে জেনে নিতে হবে বরকনে থ্যালাসেমিয়ার বাহক কিনা। তা না হলে অসুস্থ সন্তান আসবে পৃথিবীতে, আর সেই দায় কি এড়াতে পারবেন বাবা মা? হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া শিলাইদহে উৎসব মুখর পরিবেশ। 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই কুঠিবাড়িতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, 4 বছর পর জাতীয়ভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তো আজকে সারাদিন কুঠিবাড়িতে
কি কি আনুষ্ঠানিকতা থাকছে? আসলে আপনি জানবেন যে আসলে সারা বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে যে নতুনভাবে তুলে ধরেছিল তিনি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি এই কুঠিবাড়ি থেকেই কিন্তু গীতাঞ্জলি রচনা করেছিলেন এবং এই কুঠিবাড়ি কিন্তু তাকে পূর্ণতা দিয়েছেন এবং এই কুঠিবাড়ির কারণে কিন্তু তিনি বিশ্বকবির যে তকমা সেটা কিন্তু পেয়েছিলেন। তো সেই কুঠিবাড়িতেই কিন্তু আজকে এই তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু 164তম জন্মবার্ষিকী উপলক্ষে যে জাতীয়ভাবে পালন সেটার কিন্তু প্রস্তুতি শেষ। এখন কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষার সময়ের বিষয়ে অতিথিবৃন্দ কিছু চলে এসছে এবং মূল মঞ্চে তারা কিন্তু এখন প্রস্তুতি চলছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি, আমি মূল ফটকের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমার হাতের বাম পাশে যে বড় মঞ্চ সেখানে কিন্তু এই জমকালো যে অনুষ্ঠান সেই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ঢাকা থেকে কিন্তু দেশবরেণ্য যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন বা যারা রবীন্দ্র গবেষক আছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বেলা 10:30টার সময় বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু বিশেষ কাজ বশত তিনি আসতে পারেননি। তিনি ভার্চুয়ালি যোগ হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের, এবং এরপরেই কিন্তু এখানে আলোচনা অনুষ্ঠান চলবে। তারপরে চলবে এখানে নৃত্যানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লালন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং 3 দিনের যে গ্রামীণ মেলা সেই 3 দিনের গ্রামীণ মেলা কিন্তু এখানে ঠিক এই কুঠিবাড়ির প্রাঙ্গণের বাইরে চলবে। তো আসলে এখানে এই জাতীয়ভাবে অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু এখানে একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পুরা কুঠিবাড়িকে কিন্তু রঙিন ভাবে সাজানো হয়েছে এবং এর আগে কিন্তু এরকমটা আমরা দেখিনি যে এইবারের যে উৎসবের আয়োজনটা হয়েছে। তো এখানে যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে রবীন্দ্রনাথের যে পূর্ণতা সেটা যেহেতু এই কুঠিবাড়ি কেন্দ্রিক সেই কারণে কিন্তু এখানকার এই প্রত্যেক বছরই যেন জাতীয়ভাবে এখানেই এই রবীন্দ্র উৎসব পালিত হয় এটাই কিন্তু তাদের দাবি। তো কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসব নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। সরকারি উদ্যোগের অভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন অবহেলায় পড়ে আছে, এতে ক্ষোভ জানিয়েছেন রবীন্দ্র প্রেমীরা। সব স্থাপনা দ্রুত সংরক্ষণের দাবি তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে কবিগুরুর স্মৃতি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে। খুলনার ফুলতলা ও পিঠাভোগ, কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিশরে নিজ কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ আসেন বেশ কয়েকবার। সাহিত্য চর্চার পাশাপাশি জমিদারি দেখভাল করেছেন। এসব জায়গায় এখনো টিকে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত নিদর্শন। সেগুলোর অনেকটাই বেহাত হতে চলেছে, অনেকগুলো পড়ে আছে অযত্নে। অনেক নিদর্শন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের চেষ্টাও ব্যর্থ হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ রবীন্দ্র স্মৃতি আছে যেগুলো আমি বারবার তৎকালীন আর্কিওলজি ডিপার্টমেন্টের আঞ্চলিক পরিচালককে বলা সত্ত্বেও তিনি গুরুত্ব দেননি। 1905 সালে নওগাঁর পতিশরে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠা করা হয়। ওই স্কুলের একটি কক্ষে ব্যক্তি উদ্যোগে জাদুঘর করা হয়েছে, রাখা হয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু নিদর্শন, কিন্তু সবখানেই অবহেলার ছাপ। এগুলো তো হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করে রাখা উচিত, আমাদের পরে যারা আসবে তাদেরও তো দেখা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিগুলোকে আরো মজবুত করে রাখতে হবে যেন এটি সবার মাঝে চিরস্থায়ী হয়ে থাকতে পারে। কুষ্টিয়াতেও নষ্ট হচ্ছে কবির স্মৃতি বিজড়িত নিদর্শন, তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে সংরক্ষণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই নিদর্শনগুলো সংগ্রহ করার পাশাপাশি আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসনিকভাবে বা স্থানীয়ভাবে যোগাযোগ করে নিদর্শনগুলো সংগ্রহ করার জন্য, এবং ভবিষ্যতে আরও কোনো নিদর্শন যদি কারো কাছে থেকে থাকে সেগুলো প্রত্নতত্ত্বকে তার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে প্রদর্শনের জন্য আমাদেরকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি। প্রথম নওগাঁর পতিশরে আসেন 1891 সালে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।